রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, ফ্ল্যাট সহ তার ৬টি ঠিকানায় ম্যারাথন তল্লাশি দিনভর জোরে আয়কর দফতরের। ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পাশাপাশি আমাদের যেদিকে নজর রয়েছে, মহিলা সংরক্ষণ সহ ৩ বিলে আর কিছুক্ষণের মধ্যেই লোকসভায় ভোটাভুটি। সংবেদনশীলতার সঙ্গে সিদ্ধান্ত নিন, সাংসদদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রবিরোধী বিল এবং এই বিলকে সামনে রেখে আসলে নির্বাচনী নকশা বদলের চক্রান্ত, এমনই অভিযোগ করছে তৃণমূল ও কংগ্রেস। এই নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আর 6 দিন বাকি, আমরা সরাসরি চলে যাব এর মধ্যেই। এই যেটা তৃণমূল অভিযোগ করছে যে একেবারে এজেন্সি হানা দিল, যেভাবে সক্রিয়তা, সেটা প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, পার্থপ্রতিম ঘোষ এবং সন্দীপ সরকার। কারণ রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, ফ্ল্যাট সহ তার ৬টি ঠিকানায় ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দফতর। প্রথমেই চলে যাব পার্থর কাছে। পার্থ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে, অর্থাৎ দেবাশিস কুমারের বাড়িতে, এখনো তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা? দেখো, ভোর ৫টা থেকে এই মুহূর্তে সন্ধ্যে ৬টা ১৩ ঘন্টা ধরে তল্লাশি অভিযান সেটা চলছে মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের এই বাড়িতে। এবং সেক্ষেত্রে তুমি জানো, দেবাশিস কুমারকে এর আগে দুবার তলব করেছিল ইডি, এবং সেই তলবের পর ইডি যে তথ্য সংগ্রহ করেছিল সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু তাদের সন্দেহ হয় যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সংক্রান্ত বিষয়, এবং সেই তথ্য তারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে তুলে দেয়। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে ভোর থেকে একেবারে ইডির আধিকারিক তারা চলে এসেছেন বাড়ির ভিতরে। ইডির অফিসাররা 2টি ফ্লোর, সেই 2টি ফ্লোরে এখনো পর্যন্ত রয়েছে। এবং একেবারে গেট থেকে যদি ছবিটা আমার সহকর্মী দেখাচ্ছে, সেক্ষেত্রে ছবিটা দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। তারপরে দেখলাম কেন্দ্রীয় বাহিনী যারা নিরাপত্তায় ছিলেন সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এবং বাড়িতে এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান ভোর ৫টা থেকে সন্ধ্যে ৬টা ১৩ ঘন্টা ধরে যা শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। পাপিয়া, অর্থাৎ পার্থ বলল ১৩ ঘন্টা ধরে এখনো তল্লাশি চলছে। সেটা এই মুহূর্তে নির্বাচনী কার্যালয়ের ছবিটা কি, সেখানে কি তল্লাশি শেষ হয়ে গেছে? জানাবেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি তথ্য পেয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা? দেখো, দেবাশিস কুমারের বাড়ির পাশাপাশি তার নির্বাচনী যে কার্যালয়, বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে, সেখানেও শুরু হয়েছিল একই সময়। এর পাশাপাশি দেবাশিস কুমারের শ্বশুরবাড়িতে, সেখানে তল্লাশি অভিযান চলে। এবং দেবাশিস কুমারের কাউন্সিলর হিসেবে তার 85 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অফিস, সেখানে তল্লাশি অভিযান চলে। তো সেই তার শ্বশুরবাড়ি এবং তার যে কাউন্সিলর হিসেবে তার যে অফিস, সেই দু জায়গায় তল্লাশি অভিযান দুপুর নাগাদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বিকেল পর্যন্ত, প্রায় 11 ঘন্টা পর বিকেল 4টে নাগাদ তার যে নির্বাচনী কার্যালয়, ঠিক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ নির্বাচনী কার্যালয়, এই নির্বাচনী কার্যালয় থেকে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা বেরিয়ে যান। এবং কেন্দ্রীয় বাহিনী যে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে যাদের ছিল তারাও বেরিয়ে যায়। প্রায় 11 ঘন্টা এখানে তল্লাশির পর আমরা দেখি যে বেশ কিছু বাক্সবন্দি নথি নিয়ে তারা এখান থেকে রওনা হয়েছেন। এখন তার আগে বেশ কয়েক দফায় এই নির্বাচনী কার্যালয়ের থেকে কিছু কাগজপত্র নিয়ে আমরা দেখতে পাই যে দেবাশিস কুমারের বাড়িতে যাচ্ছেন আয়কর বিভাগের আধিকারিকরা। এখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে এর আগে ইডি যে মামলায় তাকে ডেকেছিল, সেই একই ঘটনার সূত্র ধরেই কি আয়কর তদন্ত এগোচ্ছে, নাকি আয়কর বিভাগের তরফ থেকে নতুন কোনো অভিযোগ সামনে এসেছে, আয়কর বিভাগ নতুন কোনো অভিযোগ পেয়েছে যার ভিত্তিতে তারা তদন্ত করছেন। এখন নির্বাচনী যে কার্যালয় রয়েছে, এই নির্বাচনী কার্যালয়ে আজকে সকাল থেকে যখন তদন্ত প্রক্রিয়া চলে, তো তার আগে তার মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, কাউকে বেরোতে দেওয়া হয়নি। মাঝে তার যে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত যে তার যে এজেন্টরা রয়েছেন, তাদের মধ্যে কয়েকজন আসেন, তারা দাবি করেন যে তারা ভেতরে যাবেন, তাদের কিছু নির্বাচন কমিশনকে জমা দেওয়ার কিছু নথিপত্র রয়েছে, যেটা আজকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের জমা দেওয়ার কথা। তাদের অনুমতি দেওয়া হোক কয়েকটা কাগজ নাম বের করে আনার জন্য, কিন্তু তাদেরকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং তারপর একেবারে যখন আয়কর বিভাগের আধিকারিকরা বেরিয়ে যান, তারপরে আমরা দেখলাম যে তার যারা নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, তাদের মধ্যে কয়েকজন ভেতরে ঢুকেছিলেন। কিন্তু বাড়িতে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া এখনও জারি রয়েছে, যেটা পার্থ জানালো। কিন্তু নির্বাচনী কার্যালয়ে যেটা চলছিল সেটা বিকেল 4টে শেষ হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমাদের দুজনকে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভোটের মুখে এজেন্সির এই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলায় কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছেন, আর তৃণমূলের অফিসে রেড করছেন, আমার প্রার্থীর বাড়িতে রেড করছেন, আমার নিরাপত্তা রক্ষীদের রেড করতে আসছেন। দেবাশিস কুমারের বাড়িতে আইটি রেড নিয়ে ক্ষোভ প্রকাশ করে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। জবাব দিন, আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন।
নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে টাকা কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন, জানে সামনাসামনি লড়াই করতে ওরা পারবে না, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট, এটা মাথায় রাখবেন। ওরা পার্টি অফিসে চেক করতে পারে, ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই, ইলেকশনের পরে জিরো। এখন সব দেখাচ্ছে, দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি যদি ভয় না পাই, আপনারা কেন করবেন, ভয় পাবেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেভাবে সাঁড়াশি চাপ আমরা আজকে দেখলাম, একেবারে ইডি এবং আইটি রেড। আমি এখানেই বিজেপির প্রতিনিধি স্বপন দাসের কাছে আসবো। স্বপন দা, একেবারে দেবাশিস কুমারের বাড়ি, ফ্ল্যাট সহ নির্বাচনী কার্যালয়ে যেভাবে আইটির আধিকারিকরা হানা দিচ্ছেন, তল্লাশি চালাচ্ছেন, এখনো পর্যন্ত তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মরণ কামড়ের বিষ দাঁত ভেঙে দেব। ইডি যে কোনো জায়গায় তো যখন খুশি রেড করতে পারে, তাদের কাছে যদি রিজনস টু সাসপেক্টস যদি হয় তো তারা তো করতেই পারে, এটা তো কোনো অসুবিধা নেই। ইডির অথরিটি আছে, ইডিকে সেই পাওয়ার দেওয়া আছে, তাদের কাছে অভিযোগ এসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে সে দেবাশিস কুমার বলে নয়, যে কোনো কুমারের বাড়িতে তারা হানা দিতেই পারে। আজকে বোধহয় দেবাশিস কুমারের বাড়িতে যেটা গেছে সেটা বোধহয় খুব সম্ভবত ইনকাম ট্যাক্স সেখানে রেড করেছে। ইনকাম ট্যাক্সের কাছে আয় বহির্ভূত বিভিন্ন যদি কিছু তাদের কাছে তথ্য অসঙ্গতি থাকে, ইনকাম ট্যাক্স যে কোনো মানুষের বাড়িতে তো রেড করে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এমন কিছু নতুন কিছু নয়। তার আগের নির্বাচনের হলফনামা, এবারের নির্বাচনের হলফনামা, তার সঙ্গে তার জীবনযাত্রার মান, এই কিছু খতিয়ে দেখে ইনকাম ট্যাক্সের মনে হয়েছে যে তিনি কিছু হিসেব লুকোচ্ছেন, কিছু আয় লুকোচ্ছেন, তার জন্য ইনকাম ট্যাক্স রেড করতে পারে। ও নোটিশ আমাদেরকেও দেয়, আমাকেও দিয়েছে, আমি গেছি তাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এটা বোধহয় নতুন কোনো ব্যাপারটা নয়। তো বাকি যাদের কাছে আছে আমরা তো কেন বলছি না? আজকে ডিসিপালের বাড়িতেও ইডি রেড করেছে, আমরা কেন সেটা বলছি না? ডিসিপাল তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। মার্লিন গ্রুপের মহতার বাড়িতে রেড করেছে, তার অফিসে রেড করেছে। তো মার্লিন গ্রুপ তো আর কোনো বিজেপির সঙ্গে তার লেনাদেনা নেই, বা এই নির্বাচনে কোনো লেনাদেনা নেই, তো তার বাড়িতেও গেছে, এরকম বহু জায়গায় করেছে। তো এটা নিয়ে এত অবাক, এত চেঁচামেচি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। স্বপন দা বলছে এটা নিয়ে এত চেঁচামেচি করার কোনো কারণ নেই। আমি তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। অনির্বাণ, শুভেন্দু অধিকারী বলছেন যে অবৈধ সম্পত্তি যদি থাকে তাহলে রেড হবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। সেটা তো নিশ্চয়ই, অবৈধ সম্পত্তি যদি থাকে তাহলে রেড হবে, রেডের নামে প্রহসন হবে, তারপরে কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তারি হবে, জেলে রাখা হবে, এবং তারপরে ট্রায়াল যদি কোনো কারণে ধরুন ভুলবশত শুরু হয়ে গেল, জেনারেলি হয় না, 90% বেশি মামলায় ট্রায়ালটাই শুরু হয় না, যদি বাই চান্স হয়ে যায় দেখা যাবে 99% ক্ষেত্রে সে সসম্মানে, যাকে বলে অ্যাকুইটেড, অর্থাৎ মুক্ত করে দেয় আদালত। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। মাত্র কয়েক মাস আগে দিল্লি বিধানসভা নির্বাচনের পূর্বে আমরা দেখলাম যে আপ সরকার বা আপ দলের একাধিক মন্ত্রী নেতা, খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অবধি জেল যাত্রা আমাদের দেখতে হয়েছিল। কিছুদিন আগে যখন দিল্লির আদালতে ট্রায়াল চলেছে, গোটা মামলাটিতে কী রায় হয়েছে, আদালত প্রত্যেককে, ইনক্লুডিং অরবিন্দ কেজরিওয়াল, প্রত্যেককে সসম্মানে তাদেরকে অ্যাকিউট করেছে, মুক্ত করেছে, এবং ইডিকে যা নয় তাই বলেছে, এটা আদালতের ভাষায় যা নয় তাই বলেছে, ন্যূনতম তথ্য প্রমাণ ইডি পেশ করতে পারেনি। এবং আপনি ভেবে দেখুন, এটা বিধানসভা নির্বাচন যখন দিল্লির সামনে রয়েছে, বিজেপির তরফ থেকে একের পর এক এই অভিযোগ তোলা হয়েছে, ইডি একের পর এক আপ নেতাদের গ্রেপ্তার করেছে, মুখ্যমন্ত্রীকে অবধি ছাড়েনি, এবং তারপরে যখন বিধানসভা নির্বাচন হয়ে গেছে, ট্রায়ালটা শুরু করার যখন পরিস্থিতি তৈরি হলো, তখন এক বিন্দু প্রমাণ দিতে পারলো না। হেমন্ত সোরেনের ক্ষেত্রে এক ঘটনা, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে এক ঘটনা, এবং সবচেয়ে বড় কথা, আমাদের রাজ্যে নিরিখে যদি আমি ফেরত আসি, 2012-13 সালে যখন সারদা
বা চিটফান্ডের বিভিন্ন মামলাগুলি তদন্ত সিবিআই শুরু করে, আজকে 2026 সাল, প্রায় 14 বছর হতে চলো, 14 বছর। এই 14 বছরে আপনি আমাকে বলুন সেই চিটফান্ডের মামলা সারদা হোক বা বাকি কতটুকু এগিয়েছে? সুদীপ্ত সেন যিনি প্রধানতম অভিযুক্ত, এজেন্সির তদন্তের সাফল্য রেট কতটা তা নিয়ে প্রশ্ন তুলছে। আমি কংগ্রেসের প্রতিনিধি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দন দা, বিজেপি কিন্তু এটা বারবার বলছেন, নরেন্দ্র মোদী এখানে এসে বুঝিয়ে দিয়ে গেছেন এবং বলেছেন বারবার করে যে দুর্নীতিতে তাদের জিরো টলারেন্স। অ্যাবসলিউটলি জিরো টলারেন্স। আমি এটা তো মানতেই হবে, বাঙালি মাছ খান সারা বছর এবং 5 বছর ধরেও খেয়ে এসছেন। এই বাঙালির মাছকে নিয়ে আজকে প্রশ্ন তোলা হচ্ছে, আজকে আমাদের উত্তর দিতে হচ্ছে, আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে। ইডি সিবিআইয়ের ভূমিকা ঠিক একইভাবে, যেটা অনির্বাণ বললেন, একইভাবে এই মামলাটা আমরা করেছি সারদা এবং নারদা। আজও আমরা প্রশ্ন তুলি যে এই মামলা আদৌ আছে না নেই, এটা নিয়েই আমাদের সন্দেহ আছে। সুতরাং বাঙালি মাছ খায়, এটা সবথেকে বড় প্রশ্ন এই নির্বাচনকে ঘিরে, এবং তার সাথে ইডি সিবিআই যোগ হবে, একটা ন্যারেশন তৈরি করতে হবে। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, সারা বছর পড়ে থাকে আর নির্বাচনের আগে এসে ইনকাম ট্যাক্স হঠাৎ একটা সাধুত্ব প্রভুত্ব নিয়ে ওখানে রেড করে। আমাদের বুঝতে হবে যে যখন ইডি সিবিআই বারবার রিভিউড হচ্ছে সুপ্রিম কোর্টে, এবং তার বহু এক্সাম্পল আছে, যেটা অনির্বাণ বললেন, স্বাভাবিকভাবে অরবিন্দ কেজরিওয়ালের কেস, যেটা আমাদের শোকেস করেছে একটা সরকার কিন্তু ইনফ্যাক্ট চেঞ্জ হয়ে গেল। ঠিক ওই সময় একটা বেয়ার অবস্থা তৈরি করে দেওয়া হলো এবং সরকারটা চেঞ্জ হয়ে গেল, এনজয় করছে পাওয়ার। এই পাওয়ার ইকুয়েশনকে কারা ইনফ্লুয়েন্স করছে এগুলো বোঝার আছে। আর আমি সবথেকে বড় প্রশ্ন সামনে রাখবো, যখন পশ্চিমবাংলার নির্বাচন, সেক্ষেত্রে একটা ব্যাপকতম অপটিক্স তৈরি করা যায়, হয় এদিকে না হলে ওদিকে, মাঝখানেও কিন্তু একটা স্পেস আছে, এবং সেই স্পেসে আমরা প্রশ্ন তুলতে পারি। হেমন্ত বিশ্ব শর্মা এখানে এসে প্রচার করছেন, ওনার বিরুদ্ধে কেসেসগুলো কি হলো? রমেশ পারিয়াল কোথায় আছেন? রানায়ণ রানে কোথায় আছেন? আমাকে বলবে ভারত সফর করছে, আমার অধিকার আছে ভারত সফর করার, এই কারণে আমি জাতীয় কংগ্রেস। আমি বলবো ইয়েদুরিয়াপ্পা কোথায়, রেড্ডি ব্রাদার্সরা কোথায়? যখন দেখা যায় ইকুয়েশনটা মিট করে না, তখন প্রশ্নগুলো ওঠে, হয় এই দুটো দল অপটিক্স তৈরি করছে, তা না হলে এরা শুধু নির্বাচনের সময় এই সূত্রগুলোকে প্রমাণ করবার চেষ্টা করে, শুধু নির্বাচনের বেনিফিট পাওয়ার জন্য। পাপিয়া, আমি এখানে আসবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে। অরিন্দম দা, দেবাশিস কুমারের ঠিকানায় যেভাবে আইটি রেড হলো, এখনো তল্লাশি চলছে, তাতে তৃণমূলও বিক্ষোভ দেখায়, কিন্তু প্রশ্নটা এখানে যে নির্বাচনী কার্যালয়ে আয়কর হানা কেন? না যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে একেবারে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, যে কারণে সেই তথ্য পাওয়ার জন্যই আইটি রেড চালাচ্ছে। দুটো ওপিনিয়ন আছে এখানে। সাধারণ মানুষের যে বক্তব্যটা, সেটার যেমন সারবস্তা আছে, যে ইলেকশনের আগে কেন এরকম রেড হচ্ছে, যেটা অনির্বাণবাবু বললেন আর দাদাও বললেন। আবার আরেকটা রয়েছে যে আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কিন্তু এরকম কোনো রুলস রেগুলেশন নেই যে বৃষ্টির মধ্যে হবে না, ঝড়ের মধ্যে হবে না। কেন আপনাকে আজকে বলে দিচ্ছি আপনাকে, আমরা জানি ইন দ্য ইয়ার 1947-এ সেখানে কিন্তু ফেরা একটা ছিল, কিন্তু পরবর্তীকালে অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 253, তাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইডি এস্টাবলিশড হয়েছে 1956 এবং 57-এ। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ফেমা থেকে শুরু করে আজকে আপনি পিএমএলএ অ্যাক্ট, যেটা এটা নিয়ে আপনারা আলোচনা করছেন, পিএমএলএ অ্যাক্ট হচ্ছে 2002 সালে। 2002 সাল থেকে কিন্তু আজকে অ্যাকশন হচ্ছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই অ্যাক্টে একটা রয়েছে, আমি আপনাকে একটু সেকশনটা বলে দিচ্ছি। 50-তে রয়েছে আন্ডার সেকশন, ক্যান ডাইরেক্টলি সার্চ অ্যান্ড সিজার উইদাউট কলিং এনি পারসন অ্যান্ড অ্যাকসেপ্টেবল অ্যাজ এভিডেন্স। এখানে কোনো নিয়ম নেই। যেমন আপনারা আজকে বলছেন যে হিসাব বহির্ভূত পাওয়া গেছে, তারা করতেই পারে, কিন্তু আপনাদের মনে হচ্ছে, মনে একটা জিনিস ভাবতে হবে যে ইডি যে আজকে অ্যারেস্ট করছে, আপনারা অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্কে বলছেন, আপনি বলুন তো 3 মাস 4 মাস জেলে ছিল, কতদিন সে জেলে ছিল? জেল থেকে যখন বেরিয়েছে ডিফার্মেশন হয়েছে তার এগেনস্টে, যে আমাকে অবৈধভাবে রাখা হয়েছে, তা হয় না। আজকে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি এক এক সময় বলছে যে মদ দিয়ে এই হয়েছে ওই হয়েছে বলে বেল দিল না, বা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি একজন মুখ্যমন্ত্রীকে আটকে রেখেছিল, তিহার জেলে পর্যন্ত পাঠিয়েছিল, কিন্তু যখন বেরোয় তাহলে তাকে ইললিগাল ডিটেনশন করা হয়েছে, তার জন্য কি ডিফামেশন সুট করেছে? একেবারে এখানে তৃণমূল প্রশ্ন তুলছে এই আইটি রেড নিয়ে, যে ভোটের সময় কেন এই সক্রিয়তাগুলো বাড়ে। এই মুহূর্তে অমিত শাহ সরাসরি বক্তব্য রাখছেন, দেখাবো, কারণ অমিত শাহর বক্তব্যের শেষের পরই হবে মহিলা সংরক্ষণ সহ 3 বিলে ভোটাভুটি সরাসরি। कि 21 में जनगणना होनी थी और 21 में इस सदी की सबसे बड़ी महामारी आई, कोविड का संकट आया और कोविड के संकट के कारण जनगणना संभव नहीं हो पाई।
कोविड का संकट समाप्त होने के बाद कोविड का संकट समाप्त होने के बाद देश को काफी समय लगा इसमें से उभरने में, और जब 24 में जनगणना की शुरुआत हुई तब कुछ दलों ने उचित ही मांग करी कि भाई जाति के आधार पर जनगणना करनी चाहिए। सरकार ने अनेक दलों के साथ चर्चा की, अनेक जाति समूहों के साथ चर्चा की, कई सारे सामाजिक ग्रुपों के साथ चर्चा की, कुछ सरकारों से भी चर्चा करी, राज्य सरकारों से, और बाद में निर्णय करा 25 में कि हम जाति जनगणना कराएंगे। রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে অভিযোগ করছেন যে রাষ্ট্রবিরোধী বিল নির্বাচনী নকশা বদলের চক্রান্ত। কি অভিযোগ করেছেন দেখুন। I will leave it to your imagination, but the powers that be know exactly why he's doing it. Sir, the truth is the magician has been caught. The magician of Balakot, the magician of demonetization, the magician of Sindoor has suddenly got caught. Why? Because he was... ম্যাজিশিয়ান বলে কটাক্ষ রাহুল গান্ধীর। আমি এখানেই স্বপনদার কাছে আসবো। স্বপনদা, মহিলা বিলকে শিখণ্ডীর মতো করে দাঁড় করিয়ে আসলে ব্যাকডোর দিয়ে ডিলিমিটেশন করাতে চাইছে কেন্দ্র, তাই এই বিল কংগ্রেস এভাবেই সমালোচনা করছে। রাষ্ট্রবিরোধী বিল, নির্বাচনী নকশা বদলের চক্রান্ত করছে বিজেপি। প্রয়াত সিপিআই নেত্রী গীতা মুখার্জি হাউ হাউ করে কেঁদেছিলেন যখন মহিলা বিল পাশ হয়েছিল আজ থেকে অনেক দিন আগে। সেখানে সোনিয়া গান্ধী থেকে শুরু করে সবাই এই বিলকে সেদিন সমর্থন করেছিলেন। আজ পর্যন্ত 33% মহিলারা সংরক্ষণের তালিকায় আসতে পারেনি, তাদের জন্য আমরা সিট তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আর যদি কোনো সরকার 33% মহিলাদের জন্য আসন বাড়িয়ে ডিলিমিটেশন করে, তাতে মহাভারত দশযুদ্ধ কী হয়ে যাচ্ছে? কংগ্রেস কি ম্যাজিক দেখছে এর মধ্যে আমি তো বুঝতে পারছি না। কোত্থেকে মাঝে মাঝে উনি উদয় হন আর এক একটা করে ডায়লগ দিয়ে চলে যান। এমন একজন থাকলে আমাদেরই সবচেয়ে বেশি লাভ। পরিষ্কার করে হচ্ছে যে কারণে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে ঐতিহাসিক বিল আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় পেশ করেছেন, এবং এটা যারা যারা বিরোধিতা করবে তারা শুধু মহিলা বিরোধী নয়, তারা দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, এবং রাষ্ট্রবিরোধিতার জন্য তারা বিরোধিতা করছেন। আসন বাড়বে, জনসংখ্যা বেড়েছে, 140 কোটির উপর জনসংখ্যা হয়েছে, তো লোকসভা কি সেই 543-এই আটকে থাকবে? 850টা আসন হবে মহিলাদের জন্য। মহিলাদের 33% বাড়ানোর জন্য 280টা আসন বাড়তে যাচ্ছে। এটাকে তো সাধুবাদ দিতে হবে। তার জন্য তো এই এতগুলো আসন তৈরি করতে গেলে আপনাকে ডিলিমিটেশন করতেই হবে, তার জন্য একটা কমিশন হবে। আপনি বিরোধীদের সাধুবাদ করছেন, কিন্তু একেবারে কংগ্রেস তৃণমূল এই জায়গায় তারা সহমত যে মহিলা সংরক্ষণ বিল ঠিক আছে, কিন্তু আসলে এটা ডিলিমিটেশন করার চক্রান্ত। একদম আসবো আপনার কাছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের সামনে রাখবো। একসঙ্গে আনছে মহিলা সংরক্ষণ, ডিলিমিটেশন বিল। মহিলা বিলের সঙ্গে অন্য কিছু আনতে চেয়েও না, দেশকে টুকরো টুকরো করে বঙ্গভঙ্গের প্ল্যানও আছে। দমদমের সভা থেকে বিজেপিকে আক্রমণ শানিয়ে আর কি বলেছেন তৃণমূল নেত্রী দেখুন। দেশকে টুকরো টুকরো করে বঙ্গভঙ্গের প্ল্যানও আছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনারা দেখছি একেবারে পরশুদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন যে দেশকে টুকরো করার প্ল্যান রয়েছে বিজেপির, কেন্দ্রীয় সরকার তাই এই চক্রান্ত করছে। আসলে মহিলা বিলের সঙ্গে তারা পেছন দিক দিয়ে ব্যাকডোর দিয়ে দেশভাগের চক্রান্ত করছে, ডিলিমিটেশন করছে। দেশকে টুকরো টুকরো করে বঙ্গভঙ্গের প্ল্যানও আছে বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দমদমের সভা থেকে। আজকে হাউসে শুনছিলাম, আমাকে আমার পার্টি থেকে জিজ্ঞেস করছিল কি হবে, ডিলিমিটেশন বিল আর মহিলাদের রিজার্ভেশন একসাথে নিয়ে আসছে। মহিলাদের অত অসম্মান করো না। আমাদের এখানে ইতিমধ্যেই 50% মিউনিসিপ্যালিটিতে, 50% পঞ্চায়েতে রিজার্ভেশন আছে, এবং 37% মহিলা আমাদের ইলেক্টেড আছে লোকসভায়। মহিলা বিলের সাথে অন্য কিছু আনতে যেও না। মহিলা বিল আমরা সাপোর্ট করবো, কিন্তু ডিলিমিটেশনের সাথে নয়। নিজেরা হারবে আগামী দিন, তাই তুমি দেশটাকে টুকরো টুকরো করার চেষ্টা করছো। এই দেশকে টুকরো টুকরো করার মধ্যে বঙ্গভঙ্গ করারও প্ল্যান আছে। তাই আমরা বলি আমরা এই ডিলিমিটেশন মানি না। যেভাবে ভোটার নাম ডিলিশন করেছে, কেটেছে, এই সরকার হচ্ছে ডিমোলিশন করে। এই সরকার হচ্ছে ডিমোলিশন অফ ডেমোক্রেসি। এরা গণতন্ত্রকে মার্ডার করে। এদের একদিনও ক্ষমতায় থাকা উচিত না।
শুনলেন আপনি স্বপনদা, এর আগেও তৃণমূলের বক্তব্য হচ্ছে মহিলাদের জন্য ভালো যদি কেউ চেয়ে থাকে সেটা একমাত্র তৃণমূল। কারণ একেবারে লোকসভায় রাজ্যসভায় যে যতটা শতাংশ আছে তাতে 41% সাংসদ আছে তৃণমূলই এটা করে দেখিয়েছে। আর এই তো বঙ্গভঙ্গের প্ল্যান, বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। উনি এখন অনেক কিছু বলছেন, আর ওনার কথার উত্তর দিতে গেলে সেটা নিজেকে ছোট করা হবে। এই সময় আমরা ওনাকে আর কিছুদিনের জন্য উনি যা খুশি বলার স্বাধীনতা আছে, উনি কদিন ধরে বলে নিন, 4 মের পর উনি আর এসব কিছু বলবেন না। আপনারা দেখতে পাবেন সব চুপ হয়ে গেছে। মহিলা রিজার্ভেশন বিলের সঙ্গে ডিলিমিটেশন না করলে মহিলা রিজার্ভেশন বিল কি করে হবে? মহিলা রিজার্ভেশনের সঙ্গে তো ডিলিমিটেশনের সম্পর্ক আছে। আসন বাড়লে আপনাকে তো ডিলিমিটেশন করতেই হবে, এটা তো নিয়ম। এটা কোথায় করছে? দেখুন, পলিটিক্যাল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে উইমেন্স এম্পাওয়ারমেন্টের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের থেকে বড় কোনো উদাহরণ ভূভারতে আছে বলে অন্তত আমি মনে করি না। যেভাবে একজন সাধারণ ঘরের মহিলা নিজের ক্ষমতায়, সম্পূর্ণ নিজের দক্ষতায়, যে উচ্চতা, রাজনৈতিক উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন, তার দলকে নিয়ে গেছেন, এবং সংসদের ক্ষেত্রে যেটা উনি এক্ষুনি বললেনও, প্রায় 40% কাছাকাছি, কোনো আমাদের তো আলাদা করে সংরক্ষণ প্রয়োজন হয়নি। মহিলা সাংসদ প্রায় 40% তৃণমূল কংগ্রেস মহিলা সাংসদ তারা দিয়েছে দেশকে। এই জায়গায় আলাদা করে কোনো নিয়ম, আলাদা করে কোনো কানুন, আলাদা করে কোনো আইন আমাদের বাধ্য করে তবে করতে হয়েছে এমনটা নয়। দ্বিতীয় কথা, মহিলা সংরক্ষণ বিল 2023 সালে পাশ হয়ে গেছিল। এই তড়িঘড়ি করে কিছুদিন, গতকাল তারা বিজ্ঞপ্তি জারি করে বলছেন এখন জারি হলো। 3 বছর পর কেন জারি করলেন? আপনাদের যদি মহিলাদের জন্য এতই দরদ থাকবে তাহলে আপনারা 3 বছর ধরে কেন জারি করেননি বিজ্ঞপ্তি? এটা এক। দ্বিতীয়ত, এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদের বিজেপির 240 জন সাংসদের মধ্যে কত শতাংশ মহিলা সাংসদ আছে? আজকে তারা আইন পাশ করে মহিলাদের প্রতি দরদ দেখাতে চাইছে, নাকি এটার আড়ালে তাদের নিজস্ব যে রাজনৈতিক ষড়যন্ত্র সেটাকে তারা সাফল্যের সঙ্গে তারা এগিয়ে নিয়ে যেতে চাইছে? তারা আজকে এখানে দাঁড়িয়ে স্বপনদা বলুন, উনি বিজেপির প্রতিনিধি হিসেবে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাইট নাও পার্লামেন্টের 2টি হাউসে আপনাদের মহিলা সাংসদদের শতাংশটা কত? উনি এবার ঠিক কথা বলেছে না, আমাদের এই নাম্বার আছে না, কংগ্রেসের আছে না, অন্য কোনো দলের আপনাদের আছে? নেই তো? তৃণমূলের আছে। তৃণমূলের একজনই আছে, তুমি মমতা ব্যানার্জি। বাকি সদস্যগুলোর ভূমিকা কি আছে লোকসভায়? নিয়ে দয়া করে বাকি লোকসভায় লোকসভায় ওই বাকি মহিলা সদস্যদের ভূমিকা কি আছে? আপনাদের নৈতিক অধিকারটাই নেই, কোনো ভূমিকা আছে নৈতিক অধিকারটুকু নেই। আরে আমাদের নেই নৈতিক অধিকার, একমাত্র তোমার আছে। সেটা নিয়ে আপনি তৃণমূল কংগ্রেসকে শেখাতে আসবেন না, শেখাবো কি? এক সেকেন্ড, এবার শেষ করি। এবার আছে ডিলিমিটেশন। দেখুন, সমস্যা হচ্ছে বিজেপির যারা, বিশেষ করে পশ্চিমবাংলা বা দক্ষিণ ভারতের যারা বিজেপি প্রতিনিধি, তাদের একটা অদ্ভুত উভয় সংকট আছে। তারা বুঝতে পারেন না তারা বিজেপি হবেন না বাঙালি হবেন, বিজেপি হবেন না তামিল হবেন, বিজেপি হবেন না মালায়ালি হবেন। কারণ তারা যারা শিক্ষিত, অশিক্ষিতদের কথা বলছি না, সম্বন্ধে অত্যন্ত শিক্ষিত মানুষ, তিনি খুব ভালো করে জানেন ডিলিমিটেশন যেভাবে বিজেপি সরকার করতে চাইছে, এইভাবে যদি হয়, কার্যত বিজেপির জন্য বা গোবলয়ের জন্য একটা রাজনৈতিক চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। আমরা যারা বাংলার মানুষ, যারা দক্ষিণ ভারতের মানুষ, যারা উত্তর পূর্ব ভারতের মানুষ, আমরা কার্যত গোবলয়ের উপনিবেশে পরিণত হব। কারণ আসন সংখ্যাটা যে জায়গায় পৌঁছবে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান ইত্যাদি রাজ্যগুলিতে, তাতে তারা একচ্ছত্র আধিপত্য তারা বজায় রাখতে পারবে গোটা ভারতবর্ষের ওপর। কারণ জনসংখ্যার নিরিখে যদি এইভাবে পুনর্বিন্যাস করা হয়, আসন নতুন করে তৈরি করা হয়, তাহলে দেখুন জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারা একটা সভ্য জাতি, একটা সভ্য রাজ্যের অন্যতম নিদর্শন। আপনি আমাকে বলুন, যদি পশ্চিমবাংলা বা তামিলনাড়ু বা কেরালা বা কর্ণাটকা বা মহারাষ্ট্র, যে কোনো রাজ্য বা উত্তর পূর্বের রাজ্যগুলি, তারা যদি জনসংখ্যা সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে আমরা কি পেনাল্টি পাবো, আমরা কি শাস্তি পাবো যে ভাই তোমরা কেন নিয়ন্ত্রণ করলে? এটা কি আমাদের অপরাধ হয়ে গেল? একে আধুনিক রাষ্ট্রে, আধুনিক ভারতবর্ষে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রশ্নে সেই রাজ্যকে আমরা পুরস্কৃত করব সরকারি তরফে, রাষ্ট্রের তরফে, নাকি তাকে শাস্তির মুখে ফেলবো? আমরা বাঙালিরা বা দক্ষিণ ভারতের মানুষ বা উত্তর পূর্ব ভারতের মানুষ, তারা যদি জন্মহার নিয়ন্ত্রণ করে থাকেন, সেটা ভারতবর্ষের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি এইটুকু আমাকে বলুন। যে কোনো পরিবার পরিকল্পনার আমি আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একদম একটু থামালাম। তার আগে আপনাদের সামনে রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কি বলেছিলেন এই মহিলা সংরক্ষণ বিল ইস্যু নিয়ে। मैं आज एक जिम्मेवारी से कहना चाहता हूं कि निर्णय प्रक्रिया किसी के साथ भी भेदभाव नहीं करेगी। ये निर्णय प्रक्रिया किसी के साथ अन्याय नहीं करेगी। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। हमारी नीयत की खोट
देश की नारी शक्ति कभी माफ नहीं करेगी। और इसलिए मैं आज अपील करने आया हूं आपके पास कि इसको राजनीति के तराजू से मत तोलिए। हमें क्रेडिट नहीं चाहिए। जैसे ये पारित हो जाए, मैं कल एडवर्टाइजमेंट दे करके सबका धन्यवाद करने के लिए तैयार हूं, सबके फोटो छपवाने के लिए तैयार हूं। চন্দনদা, আপনারা অর্থাৎ কংগ্রেস বারবার বলছে প্রধানমন্ত্রী পুরো এই বিলটার জন্য ক্রেডিট নিচ্ছেন। আসলে তো প্রধানমন্ত্রী একেবারে ক্লিয়ার করে দিয়েছেন তিনি কোনো ক্রেডিট নিতে চান না, উল্টে বরং আপনারা যে এই উইমেন রিজার্ভেশন বিলের এত আপত্তি করছেন, বিরোধিতা করছেন, দেশের নারী শক্তি আপনাদের ক্ষমা করবে না। হয় 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 এটা সত্য নয়, না হলে এটা ইন্টারেস্টিং। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, এখান থেকে শুরু করা যাক। এই নারী, এই প্রসঙ্গটা উঠেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন নারী কংগ্রেসের উপহার, একজন নারী মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথী আমাদেরই পাশের রাজ্য ওড়িশা কংগ্রেসের উপহার। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি এই নারী সুরক্ষা এবং এই নারী এম্পাওয়ারমেন্ট ডিভিশনটাই তৈরি হয় রাজীব গান্ধীর সময় মিনিস্ট্রিয়াল ফর্মে। প্রথম হয় সমাজ কল্যাণ এবং নারী এম্পাওয়ারমেন্ট দপ্তর। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা ভাবছি তখন থেকে, পরবর্তী সময় নরসিমহা রায়ের সময় সংরক্ষিত হয়, তার পরবর্তী সময় গীতা মুখার্জি কমিশনটা তৈরি হয় কংগ্রেসের সময়। এখন হাউ হাউ করে কাঁদার গল্প করছেন কারা বাধা দিয়েছিলেন সে সময়। আজকে এটা বুঝতে হবে তার পাশাপাশি যে আজকে যেখানে দাঁড়িয়ে আছে এক্স্যাক্টলি কোন পারভিউতে দাঁড়িয়ে আছে এটা পরিষ্কার করে দিন। প্রধানমন্ত্রী বলছেন ওখানে ঠিক। রাহুল গান্ধী কেন বলেছেন ম্যাজিক্যালটা এই কারণে যে এরা সম্পূর্ণ একটা ধোঁয়াশার মধ্যে একটা ম্যাজিক ড্র করে এই বিলটাকে পাস করবার চেষ্টা করছে। একদম সিম্পল একটা তত্ত্ব সামনে আনা যাক। স্বপনবাবু বললেন এবং সকলেই বলছেন ডিলিমিটেশন একটা ফ্যাক্টর আছে। ডিলিমিটেশনের আগে তোমাকে জানতে হবে কি, তোমার জনগণনা, সেন্সাস, তোমার সাইজ অফ পপুলেশন কত তুমি জানো না। কেউ বলছে 140 কোটি, কেউ বলছে 146, এরাও জানেন না এবং কোনো দুর্বোধ্য কারণে 2021 সেটা করা হয়নি। 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, কাস্ট বেসড হবে, যেটা বারবার রাহুল গান্ধী বলেছেন, সাক্কাম করেছেন, গভর্নমেন্ট মেনে নিতে বাধ্য হয়েছেন। কাস্ট বেসডে সেই সময় ওবিসি ছিল না। আলটিমেটলি আমাকে এই পেরিফেরিতে এই আলোচনাটা করতে হবে, ম্যাট্রিক্সগুলো কি এবং তার সাথে সাথে নারীর সংখ্যাটা কত, তার সাথে সাথে বিভিন্ন কাস্ট বা SC ST OBC যে রিজার্ভেশনগুলো আছে সেক্ষেত্রে নারীদের ভূমিকা কি। দ্য হোল ম্যাথামেটিক্সটাকে অ্যাভয়েড করে গিয়ে শুধু ইমোশনাল কথা পার্লামেন্টে বলে যাব, আর তার সাথে সাথে 4 দিনের একটা স্পেশাল কনভেনশন ডাকবো। আবার একটা স্পেশাল কনভেনশন 2023-এ ডাকা হয়েছিল, কনভেন করা হয়েছিল, যেখান থেকে এই বিলটা পাস করানো হয়েছে। এখন তোমাকে বুঝতে হবে যে এরা ডিলিমিটেশনটা চাইছেন পিছনের দরজা দিয়ে। কেন সর্বদলীয় বৈঠক করেননি? ইনফ্যাক্ট পার্লামেন্টারি সর্বদলীয় বৈঠক করেননি। কেন এরা পার্লামেন্টকে স্পেশাল সেশনে নিয়ে গেলেন অথচ আলোচনা করতে দিচ্ছেন না? এরা যেটা করতে চাইছেন, আবারও বলি, ডিলিমিটেশনের মাত্রা চড়িয়ে এরা বারবার প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন যে কত মাত্রায় সিট এরা বার করে আনতে পারেন। ওই ধর্ম, ওই ভাষা, আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। 1947 স্বাধীনতার 70 বছর পেরিয়ে গেল, এখনো কেন এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে এত রাজনৈতিক টানাপোড়েন? কেন আগে করা গেল না? তার কারণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং হচ্ছে গিয়ে সংবিধান মেনে করতে হবে। সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সরকারের কাছে তার সাংসদ থাকতে হবে। ফলে 2019-এ যেটা বিজেপির কাছে খুব সহজ মনে হয়েছিল সেটা আজকে 2024-এর পরে অতটা সহজ মনে হচ্ছে না। এবং সবথেকে বড় কথা, যেভাবে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হচ্ছে, আজকে যে সদস্য সংখ্যা লোকসভায় আছে বা এতদিন ছিল যে 545, সেখানে 33% হচ্ছে 180, এবং এখন ডিলিমিটেশন করে যেটা হওয়ার কথা 850, সেখানে হবে 280। তার মানে আপনি দেখুন যে একটা লোকসভা সদস্য সংখ্যা কত মাত্রায় বাড়লে মাত্র 100টা মহিলাকে অন্তর্ভুক্ত করা যাচ্ছে এক্সট্রা। তাহলে এই জিনিসটার জন্য কতগুলো মহিলা ছাড়া অন্যান্য মানে পুরুষরা সেখানে অন্তর্ভুক্ত হবে। ফলে এইটাও দেখতে হবে যে আমি ডিলিমিটেশন করার ফলে আমার পার্সেন্টেজ ওয়াইজ মহিলা 33% হতে পারে, কিন্তু নাম্বার ওয়াইজ সেটা অনেকটাই কম থাকবে 850 সিটসের মধ্যে। এবং যেরকমভাবে একটু আগে আলোচনা হচ্ছিল, একটার সঙ্গে আরেকটা যোগ করা ঠিক নয়,
একটু আগে আপনারা ইডির হানা নিয়ে আলোচনা করছিলেন, যেমন ইডি সঠিকভাবে কাজ না করছে, কাজ করতে পারে না বলে আমি হিসেব বহির্ভূত সম্পত্তি করেই যাব যাতে লোক আমার দিকে চোখ তুলে তাকাতে পারে, সেটা যেমন ঠিক নয়। আবার আমি মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য তার সঙ্গে আরও 3টে লেজুর জুড়ে দেব, সেটাও ঠিক নয়। ফলে সবকটার আলাদা আলাদা ব্যাকরণ বিন্যাস সংবিধানের আলাদা আলাদা কাঠামোকে ব্যাহত করছে। ফলে সংবিধান মেনে করতে হবে। সংসদে যথেষ্ট এই মুহূর্তে সরকারের সদস্য সংখ্যা নেই, বারবার ওই জন্য আহ্বান করা হচ্ছে যে সবাই এতে সাড়া দিন। আমার একটাই বক্তব্য যে মহিলা সংরক্ষণ বিলে আপত্তি নেই, কিন্তু সেটা সংবিধান মেনে হোক, নিয়ম মেনে হোক এবং পর্যায়ক্রমে আনুপাতিক হারে হোক, সব জায়গায় হোক, রাজ্য একদম যেখানে লোকাল লেভেল যে জায়গাগুলো আছে এবং কেন্দ্রীয় স্তরে সব জায়গায় আনুপাতিক হারে হোক। এবং একটা জিনিস, এই যে ডিলিমিটেশন, আসন সংখ্যা, লোক সংখ্যা বেড়েছে, আমরা তো এসআইআর প্রক্রিয়ায় লোক সংখ্যার ওপরেই প্রশ্ন তুলে দিচ্ছি যে কতগুলো অনুপ্রবেশকারী এই লোক সংখ্যায় ঢুকে আছে। তাহলে আগে এসআইআর হবে, সেন্সাস হবে, একটা লোক সংখ্যার স্যানিটেশন পাবো, তারপরে তো আমরা এইটা আনুপাতিক হারে আমরা এই সংরক্ষণের জন্য করব। আসন সংরক্ষণ মহিলাদের জন্য সবাই ওয়েলকাম করছে, 33% রিজার্ভেশন হোক, কিন্তু একই সাথে আনুপাতিক হারে আমি ডিলিমিটেশন বাড়িয়ে দেব। জনসংখ্যা কত এবং সঠিক জনসংখ্যা এসআইআর এর মাধ্যমে ক্লিন জনসংখ্যা একেবারে অমিত শাহের বক্তব্যের পরই মহিলা সংরক্ষণ সহ 3টি বিলে ভোটাভুটি হবে, আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। হরমুজ প্রণালী খুলে দিল ইরান। হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি, সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড় দেয়া হলো। হরমুজ প্রণালী নিয়ে আশ্বাস ইরানি সেনার। ইরানি সেনা আশ্বাস দিল হরমুজ প্রণালী নিয়ে খুলে দিল ইরান। হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড় দেয়া হলো। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি, সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড় দেয়া হলো। হরমুজ প্রণালী নিয়ে আশ্বাস ইরানি সেনার। হরমুজ খোলায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার অর্থাৎ পরশুদিন ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত। হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি, সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড় দেওয়া হলো। ডোনাল্ড ট্রাম্পের পোস্ট রেখেছি আপনাদের সামনে। ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যে গ্যাসের সংকট হয়েছিল শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা বিশ্ব জুড়ে, যার ফলে আমাদের কতটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, যে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে অত্যন্ত বড় খবর। হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড় দেয়া হলো। তৃণমূল ও কংগ্রেস সহ বিরোধীরা আক্রমণ শানাচ্ছে এই দিক থেকে যে এটা আসলে পেছনে ব্যাকডোর দিয়ে ডিলিমিটেশন করার চক্রান্ত। আমি অরিন্দমদার কাছে আসবে এইখানেই। তৃণমূল বলছে দেশকে টুকরো টুকরো করে, বিশেষ করে বাংলা ভঙ্গ করার প্ল্যান আছে, বাংলা ভাগের চক্রান্ত আছে বিজেপি। দেখুন, ফিউচার টেন্সের মধ্যে আমি নেই যে আগামী দিনে কি হবে। আমি আপনাকে বলি, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে কিন্তু আজকে শুধু এই বাংলায় নয়, সারা ভারতে কিন্তু তার আদর্শ অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাওয়ার বার্তা থাকে। তাতে কি আছে যে একটা পাখির ডানার মতো নারী পুরুষ, একটা পাখি যদি গন্তব্যস্থলে যেতে হয় দুটো ডানার যেমন প্রয়োজন হয়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নারী পুরুষের সমান গুরুত্ব রয়েছে। আজকে আপনি ভাবুন তো যে আমাদের ভারতে আজকে অলিম্পিকের নারীরা আজকে কোন জায়গাটা তুলে দিয়েছে, প্রতিবন্ধী নারীরা তারা আজকে কোথায় তুলে দিয়েছে। সিঁদুর অভিযানে যে 2টি মেয়ের অভিযান করেছে সেটা আমাদের গর্বিত করেনি। আমি বরঞ্চ আপনাকে বলবো, রাম চলে যাওয়ার পরে তার খড়ম নিয়ে আজকে লক্ষণ আজকে প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রাজত্ব চালাচ্ছিল। আমি বরঞ্চ বলবো, ডিলিমিটেশনের পরবর্তীকালে যে সমস্ত মহিলারা আজকে দায়িত্ব নেয় তারা তাদের ডিফেক্ট হয়ে যে স্বামীরা পরিচালনা করে আজকে দেশকে শেষ করছে, সেই ব্যাপারে সব লুকআউট শুড বি মেইনটেইন। একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে আজকে সল্ট লেকে দত্তাবাদে আজকে কে, নির্মল দত্ত বলে কাউন্সিলর এক্স, তার স্বামী, তার স্ত্রী হচ্ছে কাউন্সিলর। সে আজকে যেভাবে দিনের পর দিন অত্যাচার করছে, যেভাবে আজকে মাফিয়াগিরি করছে, তাকে আজকে অ্যারেস্ট করেছে। এইটা যেন না হয়, নারীদের যদি দেওয়া হয় তারাই আজকে করে, সেই কথা সেই চিন্তা ভাবনা করে আজকে কিন্তু স্টিয়ারিং কমিটি একটা এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারতীয় জনতা পার্টি মহিলা সংরক্ষণ নিয়ে দেশ বিদেশ একেবারে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রচারের মাধ্যমে, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের মহিলা সাংসদদের শতাংশ 13রও কম। লেট দ্যাট সিঙ্ক ইন।
13% কম যাদের মহিলা সাংসদ তারা নাকি মহিলা দরদি বলে এই বিল আনছে। এটা আমাদের বিশ্বাস করতে হবে? দেখুন, রাজনৈতিক বিরোধিতা 100 বার থাকতে পারে, কিন্তু তাই বলে যুক্তি বুদ্ধি সবকিছু ধামাচাপা দিয়ে বিজেপি বলছে বলে তার পেছন পেছনে আমি ড্যাং ড্যাং করতে করতে ছুটবো, এইটা হতে পারে না। যারা নিজেরা মহিলাদের নিজেরাই প্রার্থী করে না, আবার তারা বললাম মহিলা সংরক্ষণ সহ 3টি বিলের ওপর ভোটাভুটি লোকসভায়, অবশ্যই ভোটাভুটিতে কি হয় আমাদের সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।